মামুনুলের বিরুদ্ধে জান্নাতের ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে বিয়ে না করা ও আটকে রাখার অভিযোগ। ৩ সপ্তাহ পর করোনায় মৃত্যু ৬০-এর নিচে, কমেছে সংক্রমণ, মার্কেটে উপচে পড়া ভিড়, শপিং মল প্রায় ফাঁকা। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপন্ন ভারত, দিল্লি যেন মৃত্যুপুরী, টিকার অভাবে কেন্দ্র বন্ধ। ক্যাচ ফেলে ক্যান্ডি টেস্ট কঠিন করে ফেলল বাংলাদেশ, দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা তুলল ৪৬৯ রান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, তপ্ত রোদেও অপার্থিব রং ছড়াচ্ছে প্রকৃতি, করোনার কালো ছায়া কেটে জীবন মেতে ওঠার স্বপ্ন। প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটক রাখার অভিযোগে হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন জান্নাত আরা ঝর্ণা। এদিকে মামুনুল এখন নাশকতার মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক রয়েছেন। রবিউল হাসানের ছবিতে নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায় রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সকাল 11টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় এসে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন জান্নাত আরা ঝর্ণা। এ সময় তিনি জানান, রিসোর্টের ঘটনার পর মামুনের নির্দেশে আটকে রাখা হয়েছিল তাকে। আটকে রাখার সময় বাবা মার সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি বলেও জানান ঝর্ণা। আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে অন্যায় করেছে, প্রতারণা করেছে। আমি এটা রাষ্ট্রের কাছে বিচার চাই। অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩০। মামলা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গেল ৩রা এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে মামুনুল হক ও জান্নাত আরা ঝর্ণাকে স্থানীয় লোকজন আটক করে। পরে তার আটকের খবর পেয়ে হেফাজত কর্মী সমর্থকরা এলাকায় তাণ্ডব চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নেয়। ওই তাণ্ডবের সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ অফিস, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন লাগানো হয়। এ ঘটনায় ২৪১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭৫০ জনকে আসামি করে পৃথক ৩টি মামলা হয়েছে। এর একটিতে প্রধান আসামি মামুনুল হক। বর্তমানে মামুনুল হক আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক রয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। করোনা প্রসঙ্গ, আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। ৩ সপ্তাহ পর মৃতের সংখ্যা নামল ৬০-এর নিচে। ২৪ ঘন্টায় মারা গেছে ৫৭ জন। একদিনে শনাক্ত হয়েছে ২,১৭৭ জন। সংক্রমণের এই সংখ্যাটি গত ৪০ দিনের মধ্যে সর্বনিম্ন। শনাক্তের হার এখন ১০.৩৪%। আর একদিনে সুস্থ হয়েছেন ৪,৩২৫ জন। শাকের আরজু রিপোর্ট। করোনা ভাইরাসের শনাক্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমে আসতে শুরু করেছে। গত ৩ সপ্তাহ পর একদিনে মৃত্যুর সংখ্যা কমার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের ৪১৯তম দিনে দেশে একদিনে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ১১,৪৫০ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২১,০৪৬ জনের। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০.৩৪%। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭,৫৯,১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১,৪৫০ জন, সুস্থ হয়েছেন ৬,৮১,৪২৬ জন। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন আর নারী ২৫ জন। আর ৬০ ব্যক্তির সংখ্যা ৩৫। ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন একজন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। সামনে ঈদ, চলছে লকডাউন। শুক্রবার হওয়ায় মধ্যবিত্তের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। এদিকে অভিজাত শপিং মলে ভিড় নেই, তবে বেচাকেনা চলছে। ছুটির দিনে সড়কে গাড়ি কম থাকলেও কিছু মার্কেট এলাকায় যানজট দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু।
রাজধানী গাউছিয়া ও নিউ মার্কেট এলাকা। স্বাস্থ্যবিধি মানছে না কেউ, ভিড় ঠেলে কেনাকাটা করছে রাজধানীবাসী। এমন কেনাকাটা করা কতটা যৌক্তিক, এ প্রশ্নে ক্রেতাদের বিচিত্র উত্তর। কি করুন, ঠিক আসতে হয় বাচ্চাদের জন্য। আমি মানতে চাইতেছি কিন্তু সবার সেটা সম্ভব না। দোকানিরা বলছেন স্বাস্থ্যবিধি মানার চেষ্টা আছে, ক্রেতাদের চাপ বাড়লে মানা সম্ভব হচ্ছে না। কাস্টমার আপনি বেশি হয় তখন আপনি একটু টাচ থাকে। মার্কেট ছোট, চিপা মার্কেটে গায়ের সাথে গায়ে লাগবেই। তবে রাজধানীর শপিং মলগুলোর প্রবেশ মুখে রয়েছে জীবাণুমুক্ত গেট, আছে হ্যান্ড স্যানিটাইজার। ভিড় কম থাকায় স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা চলছে মলগুলোতে। ঈদ বলেই কথা না, প্রয়োজনীয় জিনিসপাতি আসলে কেনার দরকার থাকে। বাচ্চারা কানাকাটি করে, আর না হলে তা আশা হইতো না। আমার জন্য জামা কিনছি, আমার বাবার জন্য শার্ট কিনছি। বিক্রেতাদের অভিযোগ, গণপরিবহন না থাকায় ক্রেতা কম। এবছরও লোকসানের আশঙ্কা তাদের। করোনার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এ টাকা তো এখন যে ইনভেস্ট করে ফেলছি, এটা তার এখন আর উঠানো সম্ভব হচ্ছে না। ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত। টোটালি আমরা দোকানদারি করতে পারিনি, মার্কেট বন্ধ ছিল। মার্কেট খুলে দিচ্ছে কিন্তু গণপরিবহনের কারণে কাস্টমার আসতেছে না মার্কেটে। এদিকে শুক্রবার হওয়ায় রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ কিছুটা কম ছিল, তবে মার্কেট এলাকায় যানজট লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে লকডাউন চললেও মার্কেট খোলায় ব্যক্তিগত গাড়ির চাপ একটু বেশি। গাড়ির চাপটা একটু বেশি, কেনা মানুষের কেনাকাটা অফিস আদালত, সেইভাবে গাড়ির চাপটা অনেক বেশি। লকডাউন মানাতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। দলীয় লোকদের সুবিধা দিতে করোনা টিকার চুক্তি করেছে সরকার, বলছে বিএনপি। ভ্যাকসিন নিয়ে ব্যবসার অভিযোগ। দেশের দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ, খুলনা শিশু হাসপাতালে রোগীর চাপ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী সোমবার পর্যন্ত তার স্বাস্থ্য পরীক্ষা চলবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, আরও কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনার পর তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। খালেদা জিয়াকে গত মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে সিটি স্ক্যান, ইসিজি ও ইকো সহ যেসব পরীক্ষা করা হয়েছে তাতে বড় কোনো জটিলতা পাওয়া যায়নি। গত 10 এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। ওই বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরও 14 জন করোনায় আক্রান্ত হয়েছেন। দুর্নীতি ও ব্যবসার জন্য করোনার ভ্যাকসিন একটি কোম্পানি থেকে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গুম, খুন ও নির্যাতিত পরিবারে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দলীয় লোকদের সুবিধা দিতে করোনা টিকার চুক্তি করেছে সরকার। তিনি আরও বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে সরকার এ পথ অবলম্বন করছে বলেও জানান মির্জা ফখরুল। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে কি করেছে? শুধুমাত্র একটা গ্রুপ অফ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে ভ্যাকসিন দিয়ে। এখন কি দেখা যাচ্ছে, আমরা এই কথাগুলো কিন্তু আপনার আগেই বলেছি, 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কী হচ্ছে, এখন ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। করোনা সংক্রমণকে দীর্ঘস্থায়ী সংকট হিসেবেই দেখছে বাংলাদেশ। সেই হিসেবেই মোকাবেলার কৌশলও নির্ধারণ করা হয়েছে। ভ্যাকসিনের সন্ধান হচ্ছে বহু উৎস থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাৎক্ষণিক উদ্যোগ সঠিক পথে এগোচ্ছে। তবে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষা করতে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনে যেতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2 ডোজ হিসেবে 13 কোটি মানুষের 26 কোটি ডোজ টিকার চাহিদা রয়েছে বাংলাদেশে। ভারতের সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকলেও 3 কোটি টিকা চাহিদার তুলনায় অপ্রতুল। এমন প্রেক্ষাপটে বহুমুখী উৎস থেকে টিকা সংগ্রহ করতে যাচ্ছে বাংলাদেশ। আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করছি। কূটনৈতিক তৎপরতায় আশার আলো দেখাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি, চীনের সিনোফার্ম এবং কোভ্যাক্সের ফাইজার বায়োনটেকের টিকা।
আর মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ধৃত 6 কোটি ডোজ ভ্যাকসিন থেকে টিকা সংগ্রহ করা গেলে প্রথম ডোজ নিয়ে ঘাটতিতে থাকা 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজও দেওয়া সহজ হবে। সে চেষ্টাই শুরু করেছে সরকার। বিশ্লেষকদের মত, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে ভাবতে হবে ভাইরাসের গতিবিধি বদলের আগেই। প্রেডিক্ট করতে হবে এবং প্রস্তুতি থাকতে হবে, যেটুকু আশঙ্কা আছে তার থেকে একটু বেশি। ক্ষেত্র বিশেষে আশঙ্কা কার্যকর হবে না। এখন আমরা যে একটু ডাইভার্সিফাই করেছি, আমি মনে করি যে এটা একটা সঠিক পদক্ষেপ। আমেরিকা বলেছে যে তারা 6 কোটি ডোজ টিকা রপ্তানি করবে। এমনকি যদি 50 লাখ ডোজ টিকাও যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে উপস্থিত সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। ভ্যাকসিন উৎপাদনে অন্তত 50 বছরের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সংকটে টেকসই সমাধানে যৌথ উদ্যোগে ভ্যাকসিন উৎপাদনের কূটনীতিতে যাওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। ধরে নিচ্ছি যেটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে যাচ্ছে, যেটার দীর্ঘমেয়াদী সমাধান লাগবে, সেভাবে চিন্তা করে আমাদের উচিত আসলে ভ্যাকসিন তৈরির দিকে যাওয়া, নতুন টেকনোলজির সাথে খাপ খাইয়ে আমাদের কার্যক্রমটাকে বহাল রাখা। এবং বিজ্ঞানীরাও কিন্তু বলছেন যে যেহেতু ভাইরাসটা মিউটেট করছে, কাজেই থার্ড ডোজ বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে সাবসিকুয়েন্টলি, হয়তো 6 মাস পরে 1 বছর পরে। শুধু ভ্যাকসিন নয়, চিকিৎসার অন্যতম অনুষঙ্গ অক্সিজেন উৎপাদনেও কার্যকর উদ্যোগের তাগিদ দিলেন তিনি। কিন্তু আসছে ভারত, সেখানে কিন্তু হঠাৎ করে অনেক বেড়ে গেছে রোগী। আমরা আশা করবো যে আমাদের এখানে সেটা হবে না, কিন্তু হবেই না এটা কিন্তু আমরা কখনো জোর করে বলতে পারবো। অক্সিজেন উৎপাদনের জন্য, উৎপাদন বাড়ানোর জন্য অনেক চিকিৎসা উপকরণ জোগাড়ে দর কষাকষির সুযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই কূটনৈতিক। স্পুটনিক যেটা, এটার দাম কিন্তু একটু বেশি, এমনিতেও বেশি। তার মধ্যে কিন্তু দামের মধ্যে আবার মার্জিন আছে, কিন্তু সব দেশে সব জায়গা থেকে তো একই দামে বিক্রি হচ্ছে না। খুব বেশি বড় দর কষাকষি করার সুযোগ বোধহয় এখন নেই। পরবর্তীকালে 3 কোটি ডোজ কিনি বা তাদের কাছ থেকে কাঁচামাল নিয়ে আমরা যদি 10 কোটি ডোজ তৈরি করি, তখন তো আমাকে অবশ্যই সেটা দর কষাকষি করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধভাবে ন্যায্য মূল্যে চাল ও আটা বিক্রির অভিযোগে 9 জনকে আটক করেছে র্যাব। রাজধানীর মাটিকাটা এলাকা হতে তাদের আটক করা হয়। এ সময় 3টি ট্রাক জব্দ করা হয়। র্যাব জানায় কিছু অসাধু ব্যবসায়ী ন্যায্য মূল্যের খাদ্য সামগ্রী কালো বাজারিতে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে তাদের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। সে সময় জব্দ করা হয় 31,300 কেজি চাল ও 8,000 কেজি আটা। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে সহিংসতার ঘটনায় 5 জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় সহিংসতার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় 49টি, আশুগঞ্জ থানায় 4টি, সরাইল থানায় 2টি ও রেলওয়ে থানায় 1টি সহ মোট 56টি মামলা হয়েছে। সব মামলায় 414 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 30 থেকে 35,000 জনকে আসামি করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত 392 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে হেফাজত ইসলামী নেতা হারুন ইজহারকে ভাঙচুর, থানায় আক্রমণ, অগ্নিসংযোগের ঘটনায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত এই নির্দেশ দেন। জঙ্গি সংগঠক হরকাতুল জেহাদ হুজি সহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে হারুন ইজাহারের বিরুদ্ধে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক সহিংসতা, থানায় আক্রমণ, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ সহ ব্যাপক তাণ্ডব চালায়। ওই ঘটনায় 3টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার গভীর রাতে নগরীর লালখান বাজার জমিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজহারকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ শামসুজ্জোহা হলের পাশের বধ্যভূমি এলাকার পুকুর থেকে আরও 2টি মর্টার শেল, একটি রকেট লঞ্চার এবং একটি ল্যান্ড মাইন পাওয়া গেছে। পুলিশ জানায় সকালে এক যুবক বধ্যভূমি এলাকার পুকুরে হাত মুখ ধুতে গিয়ে একটি মর্টার শেল পায়। পরে তিনি সেটি উদ্ধার করে পুলিশ ফাঁড়ি নিয়ে যায়। এরপর পুলিশ ওই পুকুরে গিয়ে আরও একটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন পায়। এগুলো সক্রিয় কিনা তা পরীক্ষা করতে বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। এর আগে গেল 27 এপ্রিল একই জায়গা থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
নোয়াখালীর সোনাইমুড়িতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহারে বলা হয়েছে, উপজেলার পশ্চিম বজরা গ্রামের এক রিকশা চালকের কিশোরী মেয়ে বৃহস্পতিবার বিকেলে দোকান থেকে ফেরার পথে একই গ্রামের বখাটে আব্দুর রব তার পথ রোধ করে। পরে তার সহযোগীরা সহ মুখে গামছা পেঁচিয়ে ধান খেতে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী পরিবারের সদস্যদের ঘটনা জানালে বৃহস্পতিবার রাতেই 3 জনকে আসামি করে সোনাইমুড়ি থানায় মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উপকূলীয় এলাকায় জীবন জীবিকার সুরক্ষায় টেকসই বেড়ি বাঁধের মেগা প্রকল্প বাস্তবায়ন ও ঝুঁকিপূর্ণ এলাকা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন উপকূলীয় অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুন্দরবন উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন খুলনা 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাবু। বলেন, উপকূলীয় জনগণের নিরাপদ খাবার পানি টেকসই ও স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড গঠনের সুপারিশ করেন তিনি। গরমের তীব্রতায় খুলনা শিশু হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 1 সপ্তাহ ধরে এই প্রবণতা বাড়ছে বলে জানান চিকিৎসকেরা। চলতি মাসে 795 জন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে, যার মধ্যে 236 জনই ডায়রিয়া রোগী। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। খুলনা বিভাগের 10 জেলা ছাড়াও পিরোজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত রোগী আসে খুলনা শিশু হাসপাতালে। সম্প্রতি গরমের তীব্রতায় ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালেও রোগীর ভিড় বাড়ছে। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে শিশু রোগীর সংখ্যাও। বমি দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে জ্বর উঠে গেছে, তারপর খিঁচুনি উঠে অজ্ঞান হয়ে গেছে। পানি খাইলেও বমি করতেছে, তারপরে শুরু হয়েছে পাতলা পায়খানা, শুধু পানির মতো পায়খানা করতেছে। চিকিৎসকরা বলছেন, ডায়রিয়া রোগী বাড়লেও তাদের পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে, নেই ওষুধ সংকট। যদি ডায়রিয়া রোগীর সংখ্যাটা বাড়ে, সেই ক্ষেত্রে আমরা একটি মেডিসিন ওয়ার্ডকে আমরা ডায়রিয়া বেডে পরিণত করে দিব। আমরা মোটামুটি এই থেকে প্রিপারেশন নিয়েই আছি। ব্যাকটেরিয়াল ডায়রিয়া এবং ভাইরাল ডায়রিয়া হলে কিন্তু এটা একটু সময় নেয়, প্রায় 5-7 দিন সময় লাগে। আর ব্যাকটেরিয়াল ডায়রিয়া 2 দিন 3 দিনের মধ্যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে সাধারণত ভালো হয়ে যায়। শিশুদের এই ধরনের সমস্যা হলে জরুরিভাবে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার অনুরোধ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, ভোজ্য তেল ও ডালের বাজার চড়া, সবজির দর স্থিতিশীল। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। পটুয়াখালীর পায়রা নদীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের 4র্থ বৃহত্তম লেবুখালী পায়রা সেতুর নির্মাণ কাজ। এরই মধ্যে 75% কাজ শেষ হয়েছে। এবছরের ডিসেম্বরে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হবে, জানিয়েছেন কর্তৃপক্ষ। সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এ অঞ্চল অর্থনৈতিক করিডোর হিসেবে পরিচিতি লাভ করবে। পটুয়াখালী প্রতিনিধি রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঢাকা কুয়াকাটা মহাসড়কের লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর 1447 কোটি টাকা ব্যয়ে 1470 মিটার দৈর্ঘ্য ও 19.76 মিটার প্রস্থ এ সেতু নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের 24 জুলাই। স্থানীয়রা বলছেন, সেতুটি চালু হলে কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দর থেকে রাজধানীতে যাতায়াত সহজ হবে, পণ্য পরিবহন অর্থ সাশ্রয় হবে। ফেরিতে যানজট মানুষজন পারাইতে পারে না, এজন্য ব্রিজের দক্ষিণবঙ্গের মানে অনেক উপকারে আসে। আমরা চাই যাতে ব্রিজটা তাড়াতাড়ি চালু হোক। তাড়াতাড়ি এই ব্রিজ উদ্বোধন করার জন্য সবাই আবেদন জানানো যাচ্ছে। ব্রিজটা তাড়াতাড়ি হলে এই গাড়িগুলো জামগুলো পড়ে না। পায়রা সেতু চালু হলে পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল অর্থনৈতিক জোনে পরিণত হবে, বলছেন স্থানীয়রা। পদ্মা এবং লেবুখালীর পায়রা সেতু যদি সম্পন্ন হয়ে যায়, এরপরে এই দক্ষিণ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন একটি অর্থনৈতিক জোনে পরিণত হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করে এটি চলতি বছরের মধ্যেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। লংগেস্ট স্প্যানের ব্রিজ নির্মিত হচ্ছে বাংলাদেশে, প্রথম 200 মিটার। এই 200 মিটার স্প্যানের কোনো সেতু
এই পর্যন্ত বাংলাদেশে নির্মিত হয়নি। ইতিমধ্যে আমরা ব্রিজের সার্বিক অগ্রগতি আমরা 75% অগ্রগতি আমরা অ্যাচিভ করেছি। আমরা আশা করছি এই বছরের মাঝামাঝি সময়ে আমরা ব্রিজটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে পারবো। পায়রা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মার্চ এপ্রিল 2 মাস নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মেঘনায় মধ্যরাত থেকে ইলিশ শিকারে নদীতে নামছে জেলেরা। এ নিয়ে জেলেপাড়ায় চলছে তোড়জোড়। আড়তদার বলছে ইলিশের ভরা মৌসুমে প্রাপ্যতায় প্রমাণ করবে কার্যক্রমের সফলতা। আর মৎস্য বিভাগ বলছে করোনা পরিস্থিতিতেও জাটকা রক্ষা কার্যক্রম সফল করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। গেল 2 মাসে চাঁদপুরের নৌ সীমানায় মাছ শিকারের অপরাধে 350 জেলেকে কারাদণ্ড ও 4 শতাধিক জেলেকে অর্থদণ্ড দেয়া হয়। 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাসে চাঁদপুরের নদী পরিণত হয় অভয়াশ্রমে। মতলব উত্তরের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা মেঘনার 100 কিলোমিটার এলাকায় জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ থাকে। নতুন করে আমদানি পারমিট না পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারকরা জানান 29 এপ্রিল সবগুলো পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে। এর ফলে বন্দর দিয়ে নতুন করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না। নতুন করে পেঁয়াজ আমদানির জন্য আইপির অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখন পর্যন্ত নতুন কোনো আইপি ইস্যু করা হয়নি বলে জানান তারা। পেঁয়াজ আমদানি না করা গেলে ঈদের আগে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। ব্যবসা বাণিজ্যের খবর। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে সয়াবিন তেল এবং মসুরের ডালের। কমেছে মুরগি ও মাছের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে শাকসবজি। রমজানের কারণে সব ধরনের ফলের দাম চড়া। মাহমুদ হাসানের রিপোর্ট। মহামারীর তীব্রতার মধ্যেও বাজারে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। লকডাউনের মধ্যেও নিত্যপণ্যের বাজারে সরবরাহ পর্যাপ্ত। সংকট নেই শসা, বেগুন, ঢেঁড়স সহ কোনো সবজির। বিক্রি হচ্ছে 30 থেকে 70 টাকার মধ্যে। শসা সবচেয়ে ভালো যেটা এখন বর্তমানে 40 টাকা চলতেছে। সমস্ত সবজির দাম কম আজকে। রমজানের ছোলা, মুড়ি, চিনি, সেমাই আগের দামে বিক্রি হলেও দাম বেড়েছে তেল আর ডালের। সয়াবিন তেল গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে 8 টাকা বাড়তি। মাংসের বাজার অনেকটা ফাঁকা। আগের দামে বিক্রি হচ্ছে গরু, মহিষ আর খাসির মাংস। গত সপ্তাহ রেট ছিল আপনার খাসি হলো 900 আর ছাগল হলো 800। এই সপ্তাহ এই দাম। গরুর মাংসের দাম 550 থেকে 580 টাকা বিক্রি করতেছি। তবে কমেছে মুরগির দাম। ব্রয়লারের দাম আমরা গত সপ্তাহে করছি 150, 140, কিন্তু এই সপ্তাহে 130, 125। প্রায় সব মাছের দামই কমেছে, তবে চিংড়ি আর ইলিশের দর বেড়েছে। গত সপ্তাহে ছিল এই মাছ 800 টাকা কেজি, 900 টাকা কেজি, একই সাইজ। ইফতারের চাহিদা থাকায় বেশ চড়া ফলের বাজার। তরমুজ বিক্রি হচ্ছে পিস হিসেবে। আম, বেল, পেয়ারা, কাঁঠাল, আনারস সহ সব ধরনের ফল বিক্রি হচ্ছে চড়া দামে। কাস্টমার বেশিরভাগ কেজি হিসেবে মূল্যায়িত আছে। পরে আমরা বলছি যে স্যার আমরা কেজি দরে বিক্রি করব না। বাজার দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের মধ্যে। সাপ্লাইটা একটু কম মনে হচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে সবকিছুই একটু বর্ধিত মনে হচ্ছে। মুরগির দামটা দেখলাম কম্পারেটিভলি আগের থেকে একটু কমেছে মনে হয়। আলু, পেঁয়াজ, আদা, রসুন বিক্রি হচ্ছে আগের দামেই। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব প্রকৃতিতে রঙের উৎসবের খবর দিয়ে। একদিকে গ্রীষ্মের খরতাপ, অন্যদিকে প্রকৃতিতে রঙের উৎসব। আকাশকে সিঁদুর রঙে রাঙিয়ে রং ছড়াচ্ছে কৃষ্ণচূড়া। সঙ্গে আছে রাধাচূড়া, সোনালু সহ নানা ফুল। দুর্যোগের মেঘ কেটে প্রকৃতির রঙে রাঙাবে জনপদ। এক সুরে গাইবে জীবনের জয়গান। এমন স্বপ্নেই বেঁচে থাকে নিয়ত সংগ্রামশীল মানুষ। ইয়াকুব হোসেনের ক্যামেরায় শাকের আর্য রিপোর্ট। এখন গ্রীষ্মকাল, কখনো তীব্র তাপদাহ, কখনো ঝড়ো হাওয়া আর বৃষ্টির দাপট। মাঝে মধ্যে হানা দেয় এলোকেশি কালবৈশাখী। প্রখর রোদে সড়কের দুপাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার সারি।
লকডাউন, তপ্ত রোদ, বহু চাওয়া পাওয়ার হিসাবে নগরীতে অপার্থিব রং ছড়াচ্ছে কৃষ্ণচূড়া। কোথাও মাথায় রক্তরাঙা ডালি, কোথাও বা কানে দুলছে সোনালি দুল। প্রকৃতি জুড়েই যেন উৎসব। প্রকৃতির এই বিমূর্ত শিল্পরূপে অংশগ্রহণ নেই নাগরিক প্রাণের, তবুও অপার মায়ায় অপেক্ষমান প্রাকৃতিক সুন্দর, অপেক্ষমান প্রাণের স্পন্দনের জন্য। করোনাকাল কেটে গিয়ে প্রকৃতির রঙে আবারও রাঙাবে নগরীর জীবন, আবারও প্রাণ প্রকৃতি মিলেমিশে একাকার হবে, জীবন মেতে উঠবে জীবনের উৎসবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মামুনুলের বিরুদ্ধে জান্নাতের ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে বিয়ে না করা ও আটকে রাখার অভিযোগ। 3 সপ্তাহ পর করোনায় মৃত্যু 60-এর নিচে, কমেছে সংক্রমণ, মার্কেটে উপচে পড়া ভিড়, শপিং মল প্রায় ফাঁকা। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপন্ন ভারত, দিল্লি যেন মৃত্যুপুরী, টিকার অভাবে কেন্দ্র বন্ধ। এবং ক্যাচ ফেলে ক্যান্ডি টেস্ট কঠিন করে ফেলল বাংলাদেশ, দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা তুলল 469 রান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।